আমরা গাড়ি নিয়ে যখন ফিরছিলাম, মাঝপথে ওপাশ থেকে আসা গাড়িটি দেখে মনটা একটু খুশি হয়ে উঠল। ওপাশের রোলস রয়েসটি থামল। মৃণালিনী ও গুঞ্জন ওপাশের গাড়িতে, সাথে একজন গার্ডস। স্বর্ণলতার তরফ থেকে আমি বললাম, আপনিও গুঞ্জন ব্যাংকে যান, কোনো অসুবিধা হবে না, সব কিছু বলা আছে ম্যানেজার সাহেবকে। মৃণালিনী বললেন, মাফ করবেন, আসলে বাই পোস্টে আমার ডকুমেন্ট মাত্র 20 মিনিট আগে রিসিভ করলাম। স্বর্ণলতা পাশ থেকে বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সব কিছু বন্দোবস্ত করা আছে। মৃণালিনী অবশ্য আরেকটি কথা বললেন, তথাপি আমার থেকে অনুমতি চাইলেন। আপনার বোনকে নিয়ে যাচ্ছি, ফিরতে দেরি হবে, লাঞ্চ আমরা বাইরেই করব। আমি বললাম, গুঞ্জন এখন নিজের মালিক, তার সম্মতি থাকলে আমার অনুমতির প্রয়োজন নেই এসব ক্ষেত্রে। উইশ ইউ এ বেস্ট অফ লাক। মৃণালিনী হাসি মুখে তাকালেন। মাথার ব্যান্ডেজটা এখন খোলা, আঘাত পাওয়া জায়গাটি একটা ছোট টেপ লাগানো। স্বর্ণলতা পাশ থেকে বললেন, কার্ডসকে সব সময় সাথে রেখো। এরপর গাড়ির ধোঁয়া উড়িয়ে চলে গেল। আমরাও গেস্ট হাউসের দিকে ফিরলাম। গাড়ি মৃণালিনী চালাচ্ছিল দেখলাম। স্বর্ণলতা কেয়ারটেকারকে মনে হয় কেপটাউন সিটি হলের ইভিনিং প্লের টিকিট আনতে বললেন। দুপুরে লাঞ্চের পর স্বর্ণলতা একান্তে বেরিয়ে গেলেন মার্সিডিসটি নিয়ে। আমি যখন নিজের ঘরে একটু বিশ্রাম করছিলাম, তখন এক হাউস সার্ভেন্ট এসে জানালো, এক ভদ্রলোক দেখা করতে এসেছেন, ম্যাডামকে এক্সপেক্ট করছেন। কিন্তু ম্যাডাম তো নেই, তাহলে কি ওনাকে যেতে বলবো? আমি বললাম, ওনাকে বসতে বলো, আমি গিয়ে দেখা করছি। আমি বিছানা থেকে উঠে গিয়ে বাইরে করিডোরে আসতে দেখলাম ও চিনতে পারলাম এ সেই পূর্বতন ওনার এই গেস্ট হাউসের। আমাকে দেখে সেই ডাচ ভদ্রলোক উঠে দাঁড়ালেন ও অত্যন্ত উৎসাহে আমার সাথে গ্রেট Hello. করলেন। ওনার সাথে সামান্য কিছু বার্তালাপ হলো, কিন্তু ওনার প্রবল উৎসাহ আমাদের দেশের ব্যাপারে জানার। কিন্তু স্বর্ণলতার সাথে কি প্রয়োজনে এসেছে সেটি উনি বললেন না। একটু চা পান করে তারপর বিদায় নিলেন। বিকাল 4টের দিকে মৃণালিনী ও গুঞ্জন ফিরে এলো। গাড়ি থেকে নেমে হৈ হৈ করে অনেক কথাবার্তা বলতে বলতে হাউসে প্রবেশ করলো। আমি ঘরে বসেই তা শুনতে পাচ্ছিলাম। ভাবলাম, এইটুকু আনন্দ নয় ওদের জন্য তোলা থাক। কিছুক্ষণ পর মৃণালিনী গুঞ্জনকে নিয়ে আমার ঘরে এলেন। আমি ওদের দেখে হাসি হাসি মুখ করে বসতে বললাম। মৃণালিনীর হাতে একটা গিফট বক্স ছিল। উনি আমার দিকে অতি যত্নে এগিয়ে দিয়ে বললেন, এই সামান্য উপহারটি আমার তরফ থেকে আপনার জন্য। আমি কোনো রকম সংকুচিত বোধ না দেখিয়ে পরম আনন্দে তা গ্রহণ করলাম। গুঞ্জন পাশ থেকে বলল, এবার খুলে দেখো আঙ্কেল। আমি একটু প্রশ্নাতীতভাবে বললাম, খুলে দেখব? মৃণালিনীও যেন গুঞ্জনের সঙ্গে বালখিল্যতার স্বরে বললেন, হ্যাঁ, একবার খুলেই দেখুন না, আপনার পছন্দ হয় কিনা। আমি কোনো রকম দ্বিধা না করে ছোট উডেন কেসটা খুলে দেখলাম আরেকটি ছোট বক্স, ওপরে গোল্ডেন কালারের অ্যালফাবেট দিয়ে লেখা ম্যাপিন অ্যান্ড ওয়েভ। খুলে দেখলাম এটা একটা রিস্ট ওয়াচ। আমি অতি আবেগপ্রবণ দৃষ্টিতে মৃণালিনীর দিকে তাকালাম। ওনার চোখ দেখলাম প্রশ্নাতীত ও হাসি ফোটার অপেক্ষায়, আমার উত্তরের অপেক্ষা করছেন। আমি বললাম, অসাধারণ। আমি ঘড়িটিকে ভালো করে দেখতে দেখতে জিজ্ঞেস করলাম, নিশ্চয়ই অনেক দাম পড়লো? মৃণালিনী বললেন, তা একটু পড়লো, কিন্তু আপনি যেভাবে সহযোগিতা করেছেন আমাকে এই পর্যন্ত পৌঁছাতে, তার কাছে এটা সামান্য। আমি আর কি করলাম? যা করেছেন স্বর্ণলতা করেছেন। উনি বললেন, তা অবশ্যই করেছেন, কিন্তু আপনিই তো তাকে আমাকে বিশ্বাস করতে বলেছিলেন। আমি এবারে বললাম, তা থাক এসব কথা। আপনি যখন উপহারটি দিয়েছেন, তাহলে আপনিই আমার হাতে পরিয়ে দিন। উনি যখন হাতে পরিয়ে দিচ্ছিলেন, আমি উৎসাহের সাথে জিজ্ঞেস করলাম, আপনার ইউরো উইথড্র হয়ে গেছে নিশ্চয়ই? উনি হাসি মুখে মাথা নাড়লেন।
আমি বললাম, বেশ, এ তো খুবই ভালো কথা। গুঞ্জন বলে উঠল, জানো আঙ্কেল, আমার জন্য একটি ভিক্টোরিয়ান স্টাইল পোশাক, তোমার জন্য রিস্ট ওয়াচ, আর ম্যাডামের জন্য এক্সপেন্সিভ ফিগুরাডো ব্র্যান্ডের। মৃণালিনী গুঞ্জনের গালটা টিপে দিয়ে বললেন, অনেক হয়েছে আমার পাকা বুড়ি, এবার চলো যাওয়া যাক, আঙ্কেলকে একা থাকতে দাও। আমি মৃণালিনীকে ঘর থেকে চলে যাওয়ার সময় বললাম, আপনারা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে নিন, আমরা একসাথে বেরোবো। মৃণালিনী থমকে দাঁড়িয়ে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায় যাব? আমি বললাম, অপেরা হাউস। এখানে শুনলাম কেপটাউন সিটি হল নামে এক অপেরা হাউস আছে, ওখানেই প্লে দেখতে যাব। গুঞ্জন বলে উঠল, প্লে? অনেকদিন দেখিনি, খুব মজা হবে। মৃণালিনী ওকে বললেন, তুমি তাহলে ওই নতুন পোশাকটা পরো, অপেরা হাউসের ড্রেস কোড রিকোয়ারমেন্টের ক্ষেত্রে পারফেক্ট হবে। আমি গুঞ্জনের আনন্দ দেখতে দেখতে ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে প্লে দেখেছেন আগে? উনি বললেন, না, আমি যখন আগের বার এসেছিলাম তখন এই হলের নির্মাণের কাজ চলছিল, তবে একটা টাউন হলও আছে, ওখানেই প্লে দেখেছিলাম। এই সময় বাইরে দরজার সামনে থেকে এক হাউস সার্ভেন্ট জিজ্ঞেস করলেন, এখানে কি ম্যাডামদের চা দিয়ে যাব? আমি বললাম, এখানেই দিয়ে যাও, আর আমাকেও দিও। সার্ভেন্ট বলল, ওকে স্যার। চা পান করতে করতে আরও অনেক কথাবার্তা হলো। মৃণালিনী তার এখানের পূর্বতন অভিজ্ঞতার কথা বলছিলেন। উনি যখন এই কেপটাউনে বছরখানেক আগে শহরের একটি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলে ভাড়া থাকতেন, তখন জীবনটা কেমন ছিল সেটাই বলছিলেন। উনি যেটা বললেন, আমি যখন প্রথমবার এখানে লম্বা সময়ের জন্য থাকি, তখন শহরের পূর্ব দিকে 2-3টে অ্যাপার্টমেন্ট আছে, যা রেন্টের জন্য সম্ভবত সব সময় অ্যাভেলেবেল থাকে। সেখানে গিয়ে উঠলাম। আমি আগেই পরিকল্পনা করেছিলাম কাদম্বিনী দেবীর ছায়া থেকে বেরিয়ে আসার। কলকাতা যখন ছেড়েছিলাম একটা আশা নিয়ে, একজন স্বনির্ভর ব্যবসায়ী হয়ে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম, কিন্তু তিনি এবং তার এজেন্টরা আমাকে তাদের পণ্যবাহক বানিয়ে ফেলেছিল। তা থেকে মুক্ত হতেই আর্টিফিশিয়াল জেমসের ব্যবসায় ঢুকতে যাই। সেখানেও দেখি নামটাও বর্ণটা শুধু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ধরনটা একই। আপনারা যদি ওই মাদাগাস্কার থেকে উদ্ধার না করতেন, তাহলে যে কি হতো তাও এখন ভাবতে পারি। ওনার চোখে জল এসে গেল। গুঞ্জন সান্ত্বনার ভঙ্গিতে ওনার হাতটা চেপে ধরল। আমি বললাম, অতীতকে ভেবে কষ্ট পাবেন না, এবার আপনার ঘুরে দাঁড়াবার সময় এসেছে। আপনাকে যারা ব্যবহার করেছে তাদের নয় যথাযথ সময়ে তার প্রতিফল পেয়ে যাবে, কিন্তু আপনার জন্য একটা, শুধু আপনার জন্য নয়, আপনি আর গুঞ্জন একত্রে একটা মহৎ কাজ সম্পাদন করতে পারেন। উনি চোখ মুছে অতি আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন, সেটা কি? আপনার ও স্বর্ণলতা ম্যাডামের যে কোনো আদেশ আমি মানতে স্বেচ্ছায় ইচ্ছুক। আমি বললাম, আদেশ নয়, অনুরোধ। আপনি কারো কেনা নন, আপনি মুক্ত একজন বঙ্গের নারী। এতদূর সমুদ্র পেরিয়ে স্বপ্ন পূরণ করতে এসেছিলেন এবং অতি কঠিন সময়ের মধ্যে দিয়েও জীবন কাটিয়েছেন। আর পৃথিবীটা কিভাবে কাজ করে সেটাও আপনি জানেন। তাই আমার মাথায় একটা পরিকল্পনা আছে, যেটা হলো, আপনি দেশে ফিরে চলুন। গুঞ্জনকে নিয়ে আপনি একটা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি স্থাপন করুন, যেখানে বঙ্গের সমস্ত নারীদের সুশিক্ষিত করুন, জগৎ সম্পর্কে অবগত করুন, আর স্বামীর প্রতি নির্ভরশীলতা ছেড়ে এক স্বতন্ত্র সত্তা গড়ে তুলতে শেখান, যেখানে হাজার হাজার আপনার মতন মৃণালিনীয় স্বর্ণলতা তৈরি হবে, সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাদের জগৎটা আর রান্নাঘরের মধ্যে আবদ্ধ থাকবে না, বা সামান্য দেশীয় কুটির শিল্পের মধ্যেও না, বরং জাহাজে চড়ে
বাণিজ্য করতে বেরুবে, জমিদার রাজ শেষ হবে, একটা উন্নত জীবনের অংশ হয়ে উঠবে, আর দেশের নাম চারিদিকে ধন্য ধন্য করবে। একটা আধুনিক নারী সমাজ, যেখানে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, এই সব কিছুর পদক পুরুষের পাশাপাশি নারীরাও পাবে। এটাই আমি চাই। আমি অজান্তেই মৃণালিনীর জোর হাত ধরে অনুরোধ করলাম, বলুন, এই কাজের অংশ আপনি হবেন না? মৃণালিনী ছলছল চোখে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর বাক্য স্খলন করলেন। আমি ভাবতে পারি স্বর্ণলতা ম্যাডাম সত্যি এক জহুরি, যিনি আপনাকে লক্ষ লক্ষ বালুকণার মধ্যে থেকে খুঁজে বের করেছেন। এরকম ভাবনা যদি সকল পুরুষ ভাবতেন, অন্তত কিছু সংখ্যক দেশীয় শিক্ষিত পুরুষ ভাবলেও সমাজটা অন্য রকম হতো। মৃণালিনী বললেন, আমি রাজি, এবং বিনা পারিশ্রমিকে এই কর্ম করতে রাজি। উপরন্তু নিজের সীমিত সঞ্চিত অর্থ এই মহৎ কাজে লাগাতে চাইব। পাশ থেকে বলে উঠলেন, বাহ, বাহ, খুব চমৎকার কথা। আমরা উভয়ই চমকে উঠলাম এবং একে অপরের হাত আলগা করলাম। আমরা খেয়াল করিনি স্বর্ণলতা এসে হাজির হয়েছেন। স্বর্ণলতা বললেন, মাফ করো, তোমাদের কথার মাঝে আসার অভিপ্রায় আমার ছিল না। এই ধরনের মহৎ কাজের কথা শুনে আর থাকতে পারলাম না। আমি বললাম, এ কি বলছেন? আপনার কোথাও আসার জন্য কোনো পারমিশনের দরকার নেই। স্বর্ণলতা আমার কাঁধে হাত রেখে বললেন, তারও দরকার আছে। সেই স্কুলে যদি আমিও পড়তে পারতাম দেশের হাজার হাজার মেয়েদের পাশে বসে, তাহলে হয়তো জীবনটা অন্যভাবে ভাবতাম, আবার করে শুরু করতে পারতাম। তখন আমি হতাম এক পুরাতন শিক্ষার্থী, বিদেশের কলেজে নয়, দেশের শিক্ষা প্রতিষ্ঠানেই আবার করে শিক্ষিত হয়ে উঠতাম। আমি বললাম, তাহলে তাই হবে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি জ্ঞান দানের আসন ও জ্ঞান লাভের আসন দুভাবেই উপস্থিত হবেন, আর আপনাকে অনুসরণ করবে লক্ষ লক্ষ নারী। এই চরমতম মানসিক ঐক্যবদ্ধের মুহূর্ত অতিক্রম হলে মৃণালিনী স্বর্ণলতার কাছে মাথা ঝুঁকিয়ে দু হাতে একটি এনভেলপ স্বর্ণলতার দিকে এগিয়ে দিলেন। স্বর্ণলতা কখনো চোখে জল আনেন না, আজ যেন চোখে জল দেখলাম। উনি চোখের জলটি মুছে কোমলভাবে জিজ্ঞেস করলেন, এটা কি? মৃণালিনী বললেন, আপনার থেকে যা ঋণ করেছিলাম তাই আপনাকে সময় মতো পরিশোধ দিতে চাই। দয়া করে না করবেন না। স্বর্ণলতা হাতে এনভেলপটা নিয়ে বললেন, তুমি একজন ভালো ঋণ পরিশোধক, তাই আমি আমার টাকা বাড়াতে চাই। তাই এই ইউরো আর সঙ্গে আরো 5,000 ইউরো আমি বিনিয়োগ করতে চাই। 1 বছর, 2 বছর বা বেশি, যা সময় লাগে লাগুক। যখনই বিনিয়োগ ইউরোর সাথে ইন্টারেস্ট সহ দেবে, তখনই নয় দিও। মৃণালিনী অবাক হয়ে তাকালেন, বললেন, তখন কিন্তু আপনাকে ফেরত দিতেই হবে। স্বর্ণলতা বললেন, অবশ্যই নেব। আমি এবারে এই চরমতম মেলবন্ধনের মুহূর্তে বলে উঠলাম, আমাদের শোয়ের সময় আর 1 ঘন্টার মধ্যে। এবারে স্বর্ণলতা ও মৃণালিনী ঘোর কাটিয়ে বললেন, তাহলে তুমি তাড়াতাড়ি প্রস্তুত হতে হবে। মিনিট 20-র মধ্যে সবাই প্রস্তুত হয়ে নিলাম। কেপটাউন সিটি হলটি গেস্ট হাউস থেকে 6 কিলোমিটার দূরত্বে, তাই পৌঁছতে মাত্র 25 মিনিট সময় লাগলো। এই অপেরা হল সম্পূর্ণ নতুন নির্মিত, হোয়াইট কালারের পেন্ট করা এক রাজকীয় ধাঁচের বিল্ডিং। অপেরা হলটির সামনে রোলস রয়েসটি নিয়ে পৌঁছালে দেখলাম অনেক সাহেব মেম সাহেব দম্পতি তখনও হলে প্রবেশ করছে। বিরাট 8 ফুট হাইটের এন্ট্রান্সের সামনে দুজন টিকিট চেকার দাঁড়িয়ে, সাথে একজন বন্দুকধারী দ্বাররক্ষী। আমাদের ইনভিটেশন টাইপ টিকিট দেখে বুঝতে পারে আমরা রয়্যাল ব্যালকনির গেস্ট, তাই আমাদের গাইড করে সঠিক ব্যালকনি বক্সে নিয়ে যেতে একজন এগিয়ে এলো। হলের ভিতরে সিলিং অনেক উঁচুতে, প্রায় 20 ফুট হবে, ঝাড়বাতি লাগানো সিলিংয়ে।
স্বর্ণলতার সাথে একটি ভ্যানিটি ব্যাগ ছিল, যা উনি কখনো আগে নেননি। আজ দেখলাম এই ব্যাগটিকে। গাইড আমাদের সেকেন্ড ফ্লোরে টিকিট নাম্বার অনুযায়ী সেই ব্যালকনি বক্সে প্রবেশ করালেন। এটা সম্পূর্ণ প্রাইভেট বক্স, সোজাসুজি ওপারের বক্সগুলি অনেক দূরত্বে, আর ব্যালকনি থেকে নিচের মানুষগুলোকে অনেক ছোট আকৃতির দেখাচ্ছে। এখানে 8টি চেয়ার পাতা আছে। চেয়ারগুলি কিং সাইজ, আর উপরে রেড ভেলভেটের কভার দেওয়া গদি, চমৎকার উডেন ফিনিশড। একটা বায়োনোকুলার রাখা আছে ছোট রাউন্ড টেবিলের ওপর। স্বর্ণলতা বায়োনোকুলারটি দিয়ে চারিদিকটা দেখছিলেন। এই সময় একজন ওয়েটার আমাদের বক্সে কতকগুলি রূপোর গ্লাস ও ওয়াইন সার্ভ করলেন একটি রূপোর ট্রেতে করে। স্বর্ণলতা একটি দিকে বায়োনোকুলার নিয়ে স্থির দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলেন। তারপর হাতে থাকা রুমালটি হাওয়ায় ভাসিয়ে নিচে ফেলে দিলেন। তারপর আলতো হাত নাড়লেন, যেন কাউকে ইঙ্গিত দিলেন। গুঞ্জন ও মৃণালিনী ইতিমধ্যে নিজেরা গ্লাসে ওয়াইন ঢেলে পান করতে শুরু করেছে। এই সময় অর্কেস্ট্রা মিউজিক বেজে উঠল। হলের ইলেকট্রিক বাতিগুলো একটু ম্লান হয়ে গেল। স্বর্ণলতা এসে বসলেন, আমাকে বায়োনোকুলারটি দিলেন, বললেন, এখনই শো শুরু হবে, স্টেজের দিকে এটা দিয়ে দেখো। আমি দেখলাম বিশাল স্টেজের লাল পর্দা দুদিকে খুলে গেল। তারপর আলোর খেলা এবং অর্কেস্ট্রাল মিউজিক শুরু হলো। প্লে দেখাতে মনোনিবেশ করলাম। যথারীতি গুঞ্জন ও মৃণালিনীও খুবই আগ্রহ নিয়ে ম্যাকবেথ প্লে দেখছিল। আমি অনুভব করলাম পিছনে চেয়ারে যেন কেউ এসে বসেছে। প্লের মিউজিক ও ডায়লগের শব্দে দরজা খোলার শব্দ ও চেয়ারে বসা কোনোটাই বুঝতে পারিনি। যখন ঘাড় ঘুরিয়ে দেখলাম, ততক্ষণে আগন্তুক স্বর্ণলতার হাত থেকে কিছু একটা নিয়ে রুম থেকে বিদায় নিল। স্বর্ণলতার সাথে চোকাচুকি হতে উনি আশ্বস্ত চোখে ইঙ্গিত দিলেন, সব কিছু ঠিক আছে। আমিও প্লেতে আবার মনোনিবেশ করলাম। নিচে দর্শকের আসনে কয়েকশো সাহেব মেম সাহেব। কৃষ্ণাঙ্গরা সাধারণত এখানে ওয়েটারের কাজ করছে। কলকাতা বা আমাদের সমগ্র দেশে এই ধরনের বিরাট অপেরা হল এখনও গড়ে ওঠেনি, যা সামান্য কলকাতার স্টার থিয়েটার বা এলফিনস্টোর পিকচার প্যালেস আছে বঙ্গে ও দেশের অন্যত্র, তা এই অপেরা হলের ধারে কাছে নয়। একটা রাজকীয় পরিবেশ অপেরা হাউসের ভেতরে। ঘন্টা দুয়েক কেটে গেল। ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম একটা ব্রিফকেস স্বর্ণলতার চেয়ারের পাশে রাখা। গুঞ্জন ও মৃণালিনী অত্যন্ত মনোযোগ দিয়ে প্লে দেখছে, কিন্তু আমি এত জাঁকজমক সত্ত্বেও মনোনিবেশ করতে পারছি না। বক্সের মধ্যে আলো তখন ম্লান হয়ে জ্বলছে। মৃণালিনীর দেওয়া ম্যাপিন অ্যান্ড ওয়েপের হাত ঘড়িতে সময় দেখলাম রাত 9:30 বাজে। প্লে প্রায় শেষ মুহূর্তে, উত্তেজনামূলক শেষ মুহূর্ত। ম্যাকডাফ ম্যাকবেথের কাটা মাথা ম্যালকমের কাছে নিয়ে এসেছে, প্রমাণ করতে যে ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করা হয়েছে। এখন স্কটল্যান্ড ম্যালকম রুল করবে। সেই এক অসাধারণ দৃশ্য ছিল। গায়ে কাঁটা দেয়া অনুভব করলাম। প্লেয়ের ব্যাকগ্রাউন্ড, চেলো মিউজিক আর হৃদয়স্পর্শী অভিনয়ের মেলবন্ধনে এক অসাধারণ মুহূর্তের আবির্ভাব ঘটিয়েছে। প্লে শেষ হতে হাততালির শব্দে হলটি গমগম করে উঠল। আমিও হাততালি না দিয়ে পারলাম না। তারপর গুঞ্জন ও মৃণালিনীকে দেখলাম এই প্লে ভীষণভাবে তাদের স্পর্শ করেছে, যেন দুজনের মুখ থমথমে। স্বর্ণলতা আমাকে বললেন, চলো ওঠা যাক। আমরা যখন বক্স রুম থেকে বেরোচ্ছি, তখন একজন শ্বেতাঙ্গ সাহেব ওভারকোট ও হ্যাট পরে প্রায় ঠেলাঠেলি করে আমাদের মাঝ দিয়ে আমাদের বক্সে ঢুকলো। মুখে ব্ল্যাক মাস্ক পরা ছিল সম্ভবত। আমরা একটু বিব্রত হলাম। আমি কিছু বলতে যাচ্ছিলাম, দরজা খুলে আবার স্বর্ণলতা আমাকে থামিয়ে দিয়ে কাঁধে হাত দিয়ে বললেন, একটু মানিয়ে নাও, ভিড়ের মধ্যে এরকম হতেই পারে। তারপর স্বর্ণলতার কথা শুনে অস্বস্তিটা গিলে নিলাম। হল থেকে যখন বেরোচ্ছিলাম, তখন মনে পড়ল একটা ব্রিফকেস ছিল স্বর্ণলতার চেয়ারের পাশে। স্বর্ণলতাকে জিজ্ঞেস করবো ভাবলাম, ততক্ষণে সবাই গাড়িতে উঠে পড়েছে। আমি স্বর্ণলতার পাশে বসেছিলাম।
গাড়ি চলতে চলতে আমি কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞেস করলাম, ব্রিফকেসটা নিতে ভুলে যাননি তো? স্বর্ণলতা বলল, গুড অবজারভেশন। ওটা এখনের জন্য অন্য জায়গায় থাকা দরকার, পরে দেখা যাক কি হয়। স্বর্ণলতা অবশ্য বলেছিলেন বাইরে রেস্তোরাঁয় ডিনার করা যাক। আমি একটু বাধা দিয়ে বললাম, গেস্ট হাউসের বাবুর্চি কিন্তু ভালো রান্না করছে, শুধু অনেক দিন দেশীয় খাবার খাওয়া হয়নি, এই যা। মৃণালিনী বোধহয় একথা শুনতে পেয়েছেন। স্বর্ণলতা যখন বললেন, বেশ, তাই হোক, গেস্ট হাউসে ফিরেই নয় ডিনারটা করা যাবে। তারপরে মৃণালিনী বললেন, দেশীয় রান্না কিন্তু আমি জানি, হ্যাঁ, তবে অনেক দিন করা হয়নি, তবে চেষ্টা করতে পারি যদি অনুমতি দেন। আমি তো বটেই। উপরন্তু স্বর্ণলতা এই কথা শুনে আগ্রহের সাথে বললেন, তা বেশ, এখানে থাকতে থাকতেই একদিন সেই চেষ্টা করো না একবার, তাহলে একসঙ্গে আনন্দ করে খাওয়া যাবে। তোমার যা উপকরণ লাগবে কেয়ারটেকারকে বলে দিও, এনে দেবে। তবে দেশীয় মশলা এখানে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। মৃণালিনী আশ্বাসের সুরে বললেন, কেয়ারটেকার নয়, আমি নিজেই যাব মার্কেটিং করতে। আমি এখানের মার্কেট জানি, কোথায় কি পাওয়া যাবে। আমি অজান্তেই এক শিশুসুলভ আচরণ করে বসলাম, হাত তুলে বলে বসলাম, আমিও যাব আপনার সাথে মার্কেটিংয়ে। আমার কিন্তু মাছের ঝোল খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে। স্বর্ণলতা হা হা করে হেসে উঠলেন, সেই হাসি থামতেই চাইছে না। মৃণালিনীও হাসলেন। গুঞ্জন পাশ থেকে বলে উঠল, কি যে বলুন আঙ্কেল। আমি কোনো কিছু না বোঝার ভান করে জিজ্ঞেস করলাম, তা ভুল কি বললাম? আমার যেটা খেতে ইচ্ছা করছে সেটাই বললাম। মৃণালিনী হাসি থামিয়ে বললেন, আপনি ঠিক বলেছেন, আপনি আমার সাথে মার্কেটিংয়ে যাবেন ও আপনার পছন্দ অনুযায়ী মাছটিও কিনবেন। তবে এখানে সব সামুদ্রিক মাছ পাওয়া যাবে, আমাদের বঙ্গের মতো পুষ্করিণী বা দিঘির মাছ পাবেন না। আমি বললাম, তাই সই, তবুও তো মাছের ঝোল খাওয়া যাবে। স্বর্ণলতা এবারে বলে উঠলেন, তা আমাদের নীলকমল বাবুর মাছের ঝোল খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, আমিও কেন বাদ যাই। মৃণালিনী স্বর্ণলতাকে আগ্রহের সাথে জিজ্ঞেস করলেন, আপনি কি ভালোবাসেন এবারে বলুন তো। উনি বললেন, নীলকমলের পছন্দটা আমারও পছন্দ, কিন্তু আমার একটা স্পেশাল খাবার পছন্দ। স্বর্ণলতা তার পছন্দটা বললেন। এভাবেই খাওয়ারের আলোচনা করতে করতে আমরা গেস্ট হাউসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমেও সেই আলোচনা শেষ হলো না। আমি লক্ষ্য করছিলাম তিন বঙ্গকন্যার আন্তরিক মেলবন্ধন খাবারের নানান পদের আলোচনার মধ্যে দিয়ে সংগঠিত হয়েছে। আজ বোধ হয় প্রথমবার স্বর্ণলতাকে কাঁদতে ও প্রাণ খুলে হাসতে দুভাবেই দেখলাম, আর একজন সাধারণ মেয়ের মতো আড্ডায় জমে যেতে দেখলাম, যেখানে স্বর্ণলতা নামের যে ব্র্যান্ডটা বা আভিজাত্যটা সেটা যেন মুহূর্তের জন্য কোথায় মিলিয়ে গেছে। এটাই হয়তো আমার অন্তরের ইচ্ছা ছিল। ডিনার টেবিলেও সেই আলোচনা শেষ হলো না যে কিভাবে সব কিছু প্রিপারেশন হবে। এর মধ্যে বাবুর্চিকে ডেকে বলে দেওয়া হয়েছে কাল দুপুরে যেন রান্নায় হাত না দেয়, এবং মিস্ট্রেসদের বলা হয়েছে মৃণালিনীকে রান্না করতে সাহায্য করে যেন। বাবুর্চি তো স্বর্ণলতার আদেশ শুনে কাচুমাচু করে মাথা নাড়ল। আজকের পুরো দিনটা যেন একটা স্বপ্নের মতো কাটল। ভয় হয় এই স্বপ্নে যেন ভাটা না পড়ে। কোনো বিপদ বা সমস্যা কখন যে কোন দিক থেকে আসবে তা নিশ্চিত করে বলা যায় না। আজ হিসেব মতন পঞ্চম দিন এখানে কেপটাউনে কাটাচ্ছি। সেই গত রোববারে জাহাজ থেকে নেমেছিলাম, তাই আজ দিনটি বৃহস্পতিবার। সকালে ব্রেকফাস্ট হয়ে গেলে
যেমনটি কথা হয়েছিল গতকাল রাতে তেমনই কাজ হলো। স্বর্ণলতা আগ্রহ প্রকাশ করলেও উনি গেস্ট হাউসেই থাকলেন। আমরা তিনজনে হই হই করে মার্সিডিজটা নিয়ে মার্কেটিং করতে গেলাম। বন্দরের কাছে একটি মার্কেট রয়েছে, মৃণালিনী সেটি জানালেন এবং উনি ড্রাইভ করছিলেন। প্রায় 20-25 মিনিট লাগলো মার্কেটে পৌঁছতে। মার্কেটটির সামনে চোখে পড়ল, তাই রাস্তার একটি কর্নারে গাড়ি পার্ক করলেন। এটা একটি লোকাল মার্কেট, যেখানে সাদা সাহেব বিক্রেতা থেকে কৃষ্ণাঙ্গরাও রয়েছে। সাদা সাহেবদের দোকানগুলিতে নানান রকম শীতের দেশের ফল, কাজু বাদাম, চীনাবাদাম ও খেজুর বিক্রি হচ্ছিল। আরও নানান রকম সবজির দোকান দেখলাম, আর মুদি জাতীয় দোকান যেখানে নানান রকম শস্যদানা ও মশলা পাওয়া যাচ্ছে। তবে স্বর্ণলতা যা বলেছিলেন, এখানে দেশীয় মশলা পাওয়া খুবই দুষ্প্রাপ্য ব্যাপার। কৃষ্ণাঙ্গরা হাত নেড়ে আমাদের ডাকছিল তাদের দোকানের দিকে। এরা মৎস্যজাতীয় দ্রব্য বিক্রি করছিল। খুবই উত্তেজিতভাবে জিনিসপত্রের দামগুলি বলছিল। এখানে আশেপাশে কৃষ্ণাঙ্গ ক্রেতা ছাড়াও অধিকাংশ সাহেব মেম সাহেব ক্রেতারাই ঘুরে বেড়াচ্ছেন। তাই একটা ব্যাপার খুব আকর্ষণীয় লাগলো, এখানে প্রত্যেক দোকানদার জিনিসগুলি খুব সাজিয়ে গুছিয়ে বিক্রি করছে এবং খুবই পরিচ্ছন্ন। আমি যখন এ সমস্ত কিছু লক্ষ্য করছিলাম ও প্রত্যেক দোকানে শুধু প্রয়োজনীয় মূল্য বার করে দিচ্ছিলাম, ততক্ষণে মৃণালিনীর সমস্ত প্রয়োজনীয় উপকরণ কেনা হয়ে গেছে। আমাদের সাথে একজন সার্ভেন্ট এসেছিল, সে সমস্ত কেনা জিনিসপত্রের ব্যাগগুলি গাড়িতে গুছিয়ে রাখছিল। এর মধ্যে মৃণালিনী আমার পছন্দসই মাছের নামও জিজ্ঞেস করে নিয়েছিলেন। এরপর আমরা একটি দুগ্ধজাতীয় পণ্য বিক্রি করে সেই দোকানে গেলাম। সেখান থেকে মৃণালিনী চিজ, কনডেন্স মিল্ক, এটা আমি প্রথম শুনলাম, ও কোটেড চিজ কিনলেন, যেটা কিছুটা আমাদের দেশীয় ছানার মতো দেখতে। এই সমস্ত জিনিসগুলি আলাদা আলাদা পার্চমেন্ট পেপারে র্যাপ করে দোকানদার তারপর একটি ব্রাউন পেপার ব্যাগে করে আমাদের দিলেন। এই পদ্ধতিটা আমার খুব আকর্ষণীয় লাগলো। প্রত্যেক দোকানেই এই ব্রাউন পেপার ব্যাগে করেই পণ্যগুলো দিচ্ছিল। আমি ভাবছিলাম আমার দেশের কথা, যদি আমাদের দেশের বিক্রেতাদেরও এভাবে ডেকোরেটেডভাবে বিক্রয় করতে শেখানো হয় এবং সুসজ্জিত পরিচ্ছন্নভাবে যদি প্রত্যেক দোকানদারকে এভাবে বিক্রয় করতে শেখানো যায়, তাহলে একটা নতুন মার্কেটের সঙ্গে সঙ্গে সমাজের চিরাচরিত ধরনটাও বদলে যাবে। আমি চোখের সামনে যেন স্বপ্নের মতো দেখলাম, দেশীয় মানুষরা আর খালি গায়ে ধুতি পরে নয়, সুন্দর কোট প্যান্ট পরে বিক্রেতার আসনে বসে, আর তথাকথিত বাঙালি ও অন্যান্য জাতির লোকেরাও এই সাহেবি কায়দায় সেজে বাইরে বেরোবে। মেয়েরা ঘোমটা দিয়ে নয়, হ্যাট পরে ভিক্টোরিয়ান স্টাইল ড্রেসে মার্কেটিং করতে বেরোবে। সবাই এর তাদের নিজস্ব যোগ্যতা অনুযায়ী তারা তাদের পেশা বেছে নেবে। কেউ ডক্টর, কেউ ব্যারিস্টার, আবার কেউ কেরানি, কেউ বা হাউস সার্ভেন্ট, ওয়েটার ও কেয়ার গিভার ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েট হবে। কিন্তু এসব নারীরা সুসজ্জিতভাবে মেম সাহেবদের মতো নিজেদের রিপ্রেজেন্ট করবে। সবাই এর নির্দিষ্ট উপযুক্ত বেতন থাকবে। বাড়িতে কাজের মাসি, চাকর বা ফরমাইশ খাটার লোক নয়, একে অপরকে স্যার ম্যাডাম বলে সম্বোধন করবে। আর শহরের নির্মাণেরও পরিবর্তন দরকার। শহরে আর গরুর গাড়ি আনা যাবে না, শুধু ঘোড়ার গাড়িও নয়। মার্সিডিজ, বিএমডাব্লিউ, ক্যাডিল্যাক, রোলস রয়েস, এই সমস্ত কোম্পানিকে আমাদের দেশে নিয়ে যেতে হবে। কিন্তু দেশের মানুষের হাতেও যথেষ্ট টাকা থাকা দরকার, সেটারও একটা ব্যবস্থা করতে হবে। শহরের চারিদিকে রেস্তোরাঁ, ক্যাসিনো গড়ে তুলতে হবে ও সবচেয়ে প্রয়োজনীয় জিনিস একটা গ্র্যান্ড অপেরা হলের নির্মাণের দরকার। এই সমস্ত কিছু যখন ভাবছিলাম, গুঞ্জন তখন ঝাঁকুনি দিয়ে ডাকলো। আমার ঘোর কাটলো, দেখলাম গেস্ট হাউসে পৌঁছে গেছি। গুঞ্জন অবাক হয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল কোথায় হারিয়ে গেছো? ড্রাইভারের সিট থেকে মাথা ঘুরিয়ে মৃণালিনীও একই প্রশ্ন করলেন। আমি বললাম, ও কিছু নয়, আমি এই সমস্ত পদের রান্নার ব্যাপারটা ভাবছিলাম। মৃণালিনী বললেন, বুঝতে পেরেছি, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি চাপিয়ে দিতে হবে। তারপর গাড়ি থেকে নেমে অনেক হাসি কৌতুক করতে করতে গেস্ট হাউসে প্রবেশ করলাম, কিন্তু মনের মধ্যে সেই স্বপ্নটা জাগরিত থাকলো। বেশ তোড়জোড় করে রান্না সংঘটিত হলো। এখানে কিচেনে আয়রন গ্যাস স্টোভ দেখলাম, যেটির জ্বালানি নিচে টুকরো টুকরো কাঠ দিয়ে সংগঠিত হচ্ছে।
কিচেনে নানান রকম নাইফ সেট আছে, প্রশস্ত পাথরের স্ল্যাব আছে সবজি ও অন্যান্য কিছু কাটিংয়ের জন্য। মৃণালিনী বেশ দক্ষ দেখলাম এই রান্নার কাজে, এই বিদেশি কায়দায় নাইফ ব্যবহার করে সবজি ও মাছ কাটিং করতে। সার্ভেন্টের জায়গায় গুঞ্জন হাতে হাতে সাহায্য করছিল। আমি আর কিচেনে ভিড় না বাড়িয়ে ঘরের দিকে যাচ্ছিলাম। স্বর্ণলতাকে করিডরে দেখলাম, তাই ওনার কাছে গেলাম। উনি সিগার টানছিলেন। আমাকে দেখে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন, কিচেনে ওদের রান্নার কাজ দেখছিলে বোধ হয়। আমি একটু লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ। আমি দেখলাম একটা গল্ফ স্টিক রাখা করিডরের রেলিংয়ে। আমি জিজ্ঞেস করলাম, এখানে গল্ফ স্টিক দেখছি। স্বর্ণলতা বললেন, এখানে 4 কিলোমিটার দূরে যে মাঠটি দেখেছিলে তার দক্ষিণ দিকে একটা গল্ফ কোর্স আছে। ভাবছি দুপুরে লাঞ্চের পর ওখানে একটু গল্ফ খেলবো। তুমি যাবে আমার সাথে? আমি বললাম, যাওয়াই যায়, একটু শেখাও দরকার এই খেলাটি। স্বর্ণলতা বললেন, অ্যাবসলিউটলি রাইট। দেশে ফেরার পর আর সেই নীলকমল থাকবে না যেভাবে দেশ ছেড়েছিলে। ওনার সামনে চেয়ারে বসতে উনি হাতে একটা সিগার দিলেন, বললেন, নাও, তুমিও টানো। এই ব্যাপারটায় আর দ্বিধা করো না আমার সামনে ধূমপান করতে, কারণ এরপর রয়্যাল ক্লাস সোসাইটির পার্টিতে আমার থেকেও অনেক সম্মানীয় ব্যক্তির সাথে ধূমপান ও মদ্যপান দুটোই করতে হবে, বরং না করাটাই অস্বাভাবিক লাগবে। আমি সিগারটা জ্বালালাম। দুপুরে মনটা ভীষণ খুশি হয়ে গেল যখন দেখলাম দেশীয় নানান রকম রান্না করা পদ। বেশি কিছু না হলেও মাছের নানান রকম পদই ছিল বেশি। আর স্বর্ণলতার প্রিয় খাবার যেটি উনি বলেছিলেন সেই পায়েসও প্রস্তুত করা হয়েছে, তবে ক্ষীরের জায়গায় কোটিং চিজ ব্যবহার করা হয়েছে, আর সুগন্ধি গোবিন্দভোগ চালের জায়গায় স্পেনের বার্লে রাইস ব্যবহার করা হয়েছে, আর গরুর দুধের বদলে কনডেন্স মিল্ক ব্যবহার করা হয়েছে। স্বর্ণলতা মুখে 1 চামচ দিয়ে বললেন, অসাধারণ। সব কিছুর আগে ওটাই খেতে লাগলেন। বহুদিন বিদেশে থাকার দরুন স্বর্ণলতা ভুলেই গেছেন পায়েসটি খাওয়ার শেষে মিষ্টান্ন হিসেবে খাওয়া হয়, যেমন ইংলিশদের ডেজার্ট, তবে তাদের সব ডেজার্টই কেকের মতনই। মৃণালিনীর রাধা সব পদই আমাদের পরম তৃপ্তি দিল। আমি মনে মনে মৃণালিনীকে অসংখ্য ধন্যবাদ দিলাম। ভাবলাম তাকে কিছু উপহার দেওয়া উচিত। তিনি যে এত কষ্ট করে রান্না করলেন, দীর্ঘদিনের বাসনা পরিপূর্ণ করলেন, তার যথাযথ একটা পুরস্কার দেওয়া উচিত। তবে এখন নয়, সঠিক সময় দেব, দেশে ফিরে দেব। ততদিন নয় ঋণী থাকলাম। আমিও পায়েসটি চেখে পরম তৃপ্তি পেলাম। মৃণালিনী আমাদের আনন্দ দেখে নিজেও ভীষণ আনন্দ পেলেন। লাঞ্চের পর আমাদের গল্ফ খেলতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু স্বর্ণলতা যেন নিজেই বাধা দিয়ে বললেন, গল্ফ খেলাটা নয় কাল সকালেও হতে পারে, আজ নয় বিরত থাকা যাক। আমি ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে বললাম, যেরকম আপনি মনে করবেন, আমরা কালকেও যেতে পারি। স্বর্ণলতা এই কথা শুনে সোজা ঘরে চলে গেলেন ও বিছানায় শুয়ে পড়লেন। আমি এতদিনে কোনোদিন স্বর্ণলতাকে বিছানায় শুতে দেখিনি, সেই জাহাজে একবার অসুস্থ হওয়া ছাড়া। আমি ও মৃণালিনী সামনে বাগানে পায়চারি করতে করতে একটু কথাবার্তা বলছিলাম। এই সময় হঠাৎ পুলিশের গাড়ি এলো। মৃণালিনীও আমাকে দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে এলেন আগের দিনের সেই অফিসাররা। আমি জানতে চাইলাম, কি হয়েছে অফিসার, আপনারা এখানে? চুরি যাওয়া জিনিসের সন্ধান পেয়েছেন? ডেপুটি জানালেন, চুরি যাওয়া জিনিসের সন্ধান খুব শিগগির পেয়ে যাব, তবে উইলসনকে আটক করেছি। আমরা সন্দেহ করছি ওই করেছে এই কাজটা। আমি অনুভব করলাম মৃণালিনী আমার হাতটা চেপে ধরলেন। আমি একবার ওনার দিকে তাকিয়ে সান্ত্বনা দিলাম। ডেপুটি আরও বললেন, এই খবরটা আপনাদের দিতে এলাম। চুরি যাওয়া জেমস ও গাড়িটির সন্ধান
পেয়ে যাব আশা করছি। মিস্টার মার্টিনের গাড়িটি চুরি গেছে, তাই উনি এফআইআর করতে এসেছিলেন, কিন্তু অলরেডি এই গাড়িটি চুরি যাওয়ার এফআইআর আপনারা করিয়েছেন, তাই ওনার এফআইআর আর নেওয়া হয়নি। এরপর অফিসাররা চলে গেলে মৃণালিনীকে আশ্বস্ত করে বললাম জেমসগুলো ঠিকই পাওয়া যাবে, আর আমরা যা ভেবেছিলাম সেরকমই হবে। মৃণালিনী আমার কথায় ভরসা করতে চাইলেন। আজ স্বর্ণলতা আর আমি পুনরায় ওই ক্যাসিনো ক্লাবে গেলাম। স্বর্ণলতাকে পুলিশের আসার খবরটি দিলাম। উনি সন্তুষ্ট মুখে আমার দিকে চাইলেন। আজ ক্যাসিনো টেবিলে উনি বসলেন না, বরং বারটেন্ডারের কাছেই আমরা বসে একটু ড্রিঙ্ক করছিলাম। আমি দেখলাম ওই মাইকেল ওনার কাছে এলো। উনি মাইকেলের কানে কিছু বললেন। মাইকেল তারপর মাথা নেড়ে চলে গেল। চলে যাওয়ার সময় অন্য টেবিলে বসে থাকা তার পার্টনারদের মনে হয় ইশারা করলো ওর সাথে যাওয়ার জন্য। প্রায় 5 জন মতো হবে, তার মধ্যে একজন কৃষ্ণাঙ্গ রয়েছে। তারা সবাই ওর সাথে ক্লাব থেকে বেরিয়ে গেল। এরপর খুব তাড়াতাড়ি ক্লাব থেকে গেস্ট হাউসে ফেরার পথে রওনা হলাম। উনি আমাকে বললেন, কাল সকাল 4:30 সময় আবার ঘোড়ায় করে বেরোবো। জঙ্গলের স্কোয়ার রুটে আমাদের পৌঁছতে হবে। আমি মৃদুভাবে জিজ্ঞেস করলাম, কাল কি কোনো প্রয়োজন আছে ওখানে? উনি বললেন, ডেলিভারি একটু আর্লি হচ্ছে, এতে কাজের সুবিধে হয়ে যাবে। তারপর ওখান থেকে গল্ফ কোর্সে যাব নয়। এই সব কথা বলতে বলতে আমরা গেস্ট হাউসে ফিরে এলাম। রাতের ডিনারের পর মৃণালিনীর ঘরে বসে গুঞ্জন দুজনে মিলে সলিটেয়ার গেম খেলছিল। এটা এক ধরনের তাসের খেলা। মৃণালিনী গুঞ্জনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কলকাতায় তোমার কেমন সময় কাটতো? তোমাকে তোমার আঙ্কেল যেভাবে মেম সাহেব কায়দায় বড় করেছে, তাতে তো তোমার সঙ্গীর অভাব হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কারণ কলকাতা ও বঙ্গের সব নারী পৃথ্বী ঘরের বোঝা থেকে স্বামীর ঘাড়ে চাপে, তারপর সেখানে আর এক দাসত্বের জীবন শুরু হয়। তারপর বছর ঘুরতে না ঘুরতেই সন্তান সন্ততিদের সংখ্যা বাড়তে থাকে। তো তাদের সঙ্গে তো তোমার কিত খেলার বন্ধু হওয়া সম্ভব নয়। তাহলে তুমি একা ফিল করতে নিশ্চয়ই। গুঞ্জন বলল, তা একা ফিল করতাম। প্রতি রবিবারে চার্চে যেতাম, সেখানে কিছু মেম সাহেব বন্ধু হয়েছিল। তারা মাঝে মাঝে তাদের রেসিডেন্সে নিমন্ত্রণ করত, বা তাদের কারণে অকারণে পার্টি তো হয়েই থাকে। সেখানে যেতাম, আঙ্কেল প্রয়োজনীয় পোশাক এনে দিত সেই পার্টিতে যাওয়ার জন্য। এছাড়াও যখন আঙ্কেল কাজ থেকে ছুটি নিত, তখন কলকাতা ছাড়াও অন্যান্য জায়গায় বেড়াতে নিয়ে যেত। একবার আঙ্কেলের গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে অবশ্য খুব ভালো লাগেনি। সেখানেও ফাঁকা সুদূর মাঠ, অরণ্য, চাষাবাদের জায়গা সবই থাকলেও মানুষের সঙ্গে এক হতে পারছিলাম না। যেহেতু আমি দেশীয় মেয়ে হয়েও বিদেশি পোশাক পরার জন্য অনেকে অদ্ভুতভাবে আমার দিকে দেখত, নানা কথা বলতো, তাই ভালো লাগেনি। কলকাতায়ও যে কথা বলার লোকের অভাব ছিল না তা নয়, তবে মেম সাহেবদের কমিউনিটিতে মেশার কারণেও আঙ্কেলের বন্ধু অ্যান্ড্রিউ সাহেব আমাদের বাড়িতে প্রায়ই আসতো, তাই লোকে বেশি কিছু বলার সাহস করতো না। আঙ্কেলকে তো গ্রামের বাড়িতে তার নিজের লোকেরা বলতো ধর্মচ্যুত হয়েছে। এইসব কথা শুনে মৃণালিনী গুঞ্জনের হাত দুটো চেপে ধরে বললেন, এই ছোট বয়সে অনেক কিছুই তোমায় সহ্য করতে হয়েছে। তাহলে সত্যি বলতে কি এর থেকে আমিও রেহাই পাইনি। থাক, সে কথা নয়, আরেকদিন বলবো। তা তোমার কথাই আজ শুনবো। গুঞ্জন বলা শুরু করলো, সেই গ্রামের বাড়ি থেকে আসার পর আঙ্কেল আর কখনো ওখানে যায়নি। তারপর কখনো ব্যান্ডেলের চার্চে যেতাম, কখনো বেড়াতে নিয়ে যেত অন্য কোনো জায়গায়, কখনো থিয়েটার দেখতে নিয়ে যেত। তবে গতকাল যে অপেরা দেখলাম, থিয়েটারের ধারণাই বদলে গেল।
আমাদের থিয়েটারে শুধু রামায়ণ মহাভারত বা ধর্মের পালাই বেশি হতো, তা আমার খুব একটা ভালো লাগতো না। মৃণালিনী বলে উঠলেন, সেই প্যানালি ভোল করতালার হারমোনিয়াম, তা ভালো না লাগারই কথা। আরও বললেন, ভাবছি দেশে ফিরে কিভাবে কাটাবো। এই 2 বছর বিদেশে কাটানোর পর জীবন সম্পর্কে ধারণাই বদলে গেছে। তোমারও মনে হয় সে অসুবিধা আরো হবে? গুঞ্জন বলল, আমার তো আর দেশে ফিরতেই ইচ্ছা করছে না, তবুও কখনো কখনো মন খারাপ হয় কলকাতার সেই দিনগুলোর কথা ভেবে। তুমি আমার সাথে দেশে ফিরবে তো দিদি? মৃণালিনী আশ্বাস দিয়ে বললেন, তা তো আমায় ফিরতেই হবে। তোমার আঙ্কেল যে পরিকল্পনা করেছেন সেটা তো বাস্তবায়িত করতেই হবে। তবেই এখন সে অনেক দিন বাকি। এখন তো এরপর আমাদের ইউরোপে যেতে হবে। গুঞ্জন উজ্জ্বল চোখে মৃণালিনীর দিকে তাকালো। পরদিন আবার সেই 4:30 সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে স্বর্ণলতার সাথে বেরিয়ে পড়লাম ঘোড়ায় চড়ে। সেই 4 কিলোমিটার পর মাঠ পেরিয়ে ব্যাওবাব ও রিয়েল ইয়েলোউডের অরণ্যের মাঝ দিয়ে ঘোড়া ছুটিয়ে চললাম। পৌঁছে গেলাম সেই 4 মাথার রাস্তায়। আমি আর স্বর্ণলতা ঘোড়া নিয়ে অপেক্ষা করতে লাগলাম। স্বর্ণলতা একটা বাইনোকুলার নিয়ে এসেছিলেন, ওটা দিয়েই উবের রাস্তার দিকে নজর রাখলেন। আমি হাত ঘড়িতে সময় দেখে বুঝলাম 10 মিনিট কেটে গেছে। দিনের আলো ফুটে উঠছে স্পষ্টভাবে। উত্তর দিক থেকে এই সময় ঘোড়ার গাড়ির আওয়াজ পেলাম। মিনিট খানেকের মধ্যেই ওটা আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ির কোচ থেকে একজন শ্বেতাঙ্গী মেম সাহেব নেমে এলো। পুরো দস্তুর ব্ল্যাক লং স্লিভ ভিক্টোরিয়ান পোশাকে সজ্জিত, মাথায় ক্লসে হ্যাটটাও ব্ল্যাক কালারের, সামনে নেট দেওয়া আছে। স্বর্ণলতার দিকে চেয়ে মাথা নেড়ে গ্রিট করলেন ও চোখের ইশারায় বোঝালেন প্রস্তুত। আমার মুখটা খুব চেনা লাগছিল, কিন্তু এভাবে ওয়েল ডেকোরেটেড হয়ে সজ্জিত হওয়ার জন্য বুঝতে পারছিলাম না। কোচ থেকে আরেকটি মুখ বাড়িয়ে জানান দিল তার উপস্থিতি। সে ছিল মাইকেল, আর ঘোড়ার গাড়ির কোচম্যান একজন কৃষ্ণাঙ্গ। ও এদের দলেরই লোক, সম্ভবত ক্লাবে দেখেছিলাম গতকাল রাতে। মুহূর্তের মধ্যেই পূব দিক থেকে একটি ঘোড়ার গাড়ি এসে উপস্থিত হলো। তার কোচ থেকে দুজন সাহেব চেহারার গার্ডসের ড্রেস পরা লোক নামলো এবং তার মধ্যে একজন এগিয়ে এসে একটা কয়েন দেখালো। স্বর্ণলতা তার গ্রাউন্ডের সাইড পকেট থেকে একটা উডেন কেস বের করলেন। তার ভেতর থেকে একটা কয়েন বের করে সেই লোকটির হাতে দিলেন। সে দুটি কয়েনের মধ্যে কিছু একটা মিলিয়ে দেখলো। হতে পারে কয়েন ভ্যালু, অথবা ম্যানুফ্যাকচার ইয়ার, অথবা কারেন্সি, কিছু একটা হবে। দেখে সন্তুষ্ট হলো ও দুটি কয়েনই স্বর্ণলতার হাতে আবার ফিরিয়ে দিল। স্বর্ণলতা দুটো কয়েন উডেন কেসে ভরে আবার গ্রাউন্ডের পকেটে রেখে দিলেন। ওদিকে ওই গার্ডস টাইপের লোকটি অপরজনকে হাতের ইশারা করে কিছু একটা বলল। তারপর মনে হয় স্বর্ণলতার দিকে তাকিয়ে দু হাতে ওদের ঘোড়ার গাড়ির দিকে কিছু দেখালেন। স্বর্ণলতা ওই শ্বেতাঙ্গ মেমকে ইশারা করলেন দেখে আসতে। মেমটি যখন এগুলো, তখন ওর হাতে এই গার্ডস টাইপের লোকটি একটি বৃহৎ চাবি দিল। মেম কোচের মধ্যে প্রবেশ করে মনে হয় কিছু একটা পরীক্ষা করলো। তারপর নেমে এসে ঘাড় নেড়ে ইতিবাচক ইঙ্গিত দিল। স্বর্ণলতা মাইকেলকে ইশারা করলেন একটা কিছু। মাইকেল ঘোড়ার গাড়ি থেকে একটা মাঝারি সাইজের উডেন বাক্স নিয়ে নেমে এলো। সেই বাক্সটি গার্ডস লোকটির হাতে দিল। সে খুলে দেখল, আমি যতদূর দেখতে পেলাম তাতে অনেকগুলো নোটের বান্ডিল ও ওপরে কিছু পেপারস বা ডকুমেন্টস রাখা। সে সমস্তটি দেখে সাথে সাথে ওদের লোককে ইশারা করলো কোচ থেকে কিছু নামাতে। এবারে দেখলাম একটা বৃহৎ লোহার ট্রাঙ্ক নামালেন ওদের ঘোড়ার গাড়ি থেকে। তারপর ওদের কোচম্যান ও অন্য আরেকজন গার্ডস ওই ট্রাঙ্কটি এই ঘোড়ার গাড়িতে চালান করলো। দেখলাম ইতিমধ্যে আরেকটি ঘোড়ার গাড়ি এসে উপস্থিত হয়েছে পিছনে। আমি অত খেয়াল করিনি ওই ঘোড়ার গাড়িটি কখন এলো। ওর থেকে দুজন শ্বেতাঙ্গ মেম সাহেব নেমে এলো, একই রকম ব্ল্যাক পোশাকে। এর কোচের ভিতরে আরও দুজন শ্বেতাঙ্গ পুরুষ ছিল।
ওরাও ব্ল্যাক ওভারকোট পরেছিল। এদিকে এই কোচ থেকে মাইকেল ছাড়াও আরেকজন বৃদ্ধ পাদ্রী নেমে এলেন। কোচের ভিতর থেকে মাইকেল একটা ছোট্ট কফিন বের করে আনলো। এদিকে ওই ডেলিভারি দেওয়া ঘোড়ার গাড়িটি করে ওই গার্ডসগুলো বিদায় নিল। এবার এতক্ষণে কিছু বাক্য স্খলন হলো। মাইকেল মেমগুলিকে অর্ডার দিল লোহার ট্রাঙ্কের ভিতরের জিনিসগুলো কফিনে ঢোকাতে। এই মেম সাহেবগুলো ট্রাঙ্কটি খুলে গোল্ড বারগুলো খুব নিপুণভাবে কফিনে সাজিয়ে ফেলল। তার উপর সাদা কাপড় দিয়ে তার উপর আরেকটা টিন জাতীয় সিলভার লেয়ার দিল, যেটা কফিনের ভিতরে ফিক্স হয়ে গেল। তার উপর কিছু ফুল ছড়িয়ে দেওয়া হলো। তারপর কফিনে পেরেক দিয়ে সিল করে দেওয়া হয়। তারপর কফিনটি আবার ঘোড়ার গাড়িতে তুলে দেওয়া হলো। এবার ওই কফিনের কোচে 3 জন মেম ও পাদ্রী উঠে পড়ল। ওটা দক্ষিণ দিকে রওনা হলে মাইকেল এই ঘোড়ার গাড়ির কোচে উঠে পড়ল। ইতিমধ্যে মাইকেলের সঙ্গীরা এসে হাজির হয়েছে 2টো ঘোড়া নিয়ে। মাইকেল ওদের ইশারা করলো ওই কোচটিকে ফলো করে দক্ষিণ দিকে যাওয়ার জন্য। ওরা ওদিকে গেলে মাইকেলের ঘোড়ার গাড়িও তোর দিকে টার্ন নিল। বিদায়ের আগে মাইকেল স্বর্ণলতা ও আমার দিকে হাত নেড়ে বিদায় জানালো। আমিও হাত তুলে হাত নাড়লাম। এই পুরো কার্যক্রমটা বিনা বাক্যব্যয়ে এতক্ষণে সংঘটিত হলো। এবার স্বর্ণলতা আমার দিকে তাকিয়ে বললেন, চলো এবার গল্প করছি যাওয়া যাক। আমি কিছু একটা আন্দাজ করেছি, তবুও স্বর্ণলতার দিকে প্রশ্নাতীত মুখে একবার চাইলাম। স্বর্ণলতা শুধু বললেন, বন্দর ছাড়ার সময়টুকু অন্তত অপেক্ষা করো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। চলো এখন গল্প করছি। এতক্ষণে হয়তো রয়্যাল সোসাইটির মেম্বাররা হয়তো এসে গেছে। কেপটাউন কোর্টের জাজ ও আসতে পারেন, তবে এই ম্যাজিস্ট্রেট আমার কাছে নতুন। চলো আলাপ জমানো যাক। আমরা ঘোড়া ছুটিয়ে চললাম। গল্ফ কোর্সটা অতি বৃহৎ, যদিও এর চেয়েও বৃহৎ হয়তো অন্যত্র থাকতে পারে। তবে স্বর্ণলতাকে দেখে 2 জন গ্রিট করলেন। একজন মনে হয় অত্যন্ত গভীরভাবে পরিচিত। ওরা আমার সাথেও হ্যান্ডশেক করলেন। স্বর্ণলতা আমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এদের মধ্যে একজন পিটারসন, যার এখানে ডেয়ারি ফার্ম রয়েছে। অন্যজন ম্যাক্স রড্রিগেজ, একজন ব্রিটিশ অয়েল রিফাইনারি ওনার। ইনি কানে কানে স্বর্ণলতাকে কিছু বললেন। স্বর্ণলতার মুখটি একটু চিন্তিত হলো। তারপর উনি বললেন, আপনার তাড়াতাড়ি ব্রিটেনে পৌঁছানো দরকার। রড্রিগেজ একজনকে ডাকলেন, যিনি সদ্য গল্ফ খেলে উঠলেন। এদিকে ওয়েটার এসে আমাদের লাইম জুস সার্ভ করলো। স্বর্ণলতা নিলেন না। তখন পিটারসন স্বর্ণলতাকে অ্যালকোহল ফ্লাস্ক দিলেন। স্বর্ণলতা ওটা পান করলেন। আগত লোকটি একজন ডাচ লোক। তার নাম শুনে বুঝতে পারলাম এর নাম ড্যান কুপার। এই লোকটি নিজের পরিচয় দেওয়াটা একটু অদ্ভুত লাগলো, কারণ যখন ব্যাপারটা গোপনীয়তার। উনি পরিচয় দিলেন, এমপ্লয়িজ সিক্রেট সার্ভিস ম্যাডাম, নাও অ্যাট ইয়োর সার্ভিস। রড্রিগেজ ইতিবাচক একটা ইঙ্গিত করে চলে গেলেন গল্ফ খেলতে। স্বর্ণলতা আমাকে বললেন, পিটারসন তোমাকে ম্যাডাম কনির সাথে পরিচয় করিয়ে দেবে, পরে তোমার কাজে আসবে অনেক। উনি পিটারসনকে বললেন কনির সাথে আলাপ করিয়ে দিতে। তারপর উনি ওই ড্যানের সাথে গভীর আলোচনায় মগ্ন হলেন। এদিকে পিটারসন আমার সম্পর্কে জানতে চাইলেন ও উনি আমাকে নিয়ে গেলেন সাথে করে। আমিও যতটা সংক্ষিপ্ত বলা যায় ততটাই বললাম। নিজের পরিচয়, স্বর্ণলতার সাথে পরিচয়ের অন্যরকম সূত্র। কারণ স্বর্ণলতা অনেক আগেই আমাকে বলেছিলেন, উঁচু তলার মানুষ তোমার দুঃখের জীবন শুনতে ভালোবাসবে না, বরং অ্যাচিভমেন্ট শুনতে চাইবে, আর তোমার কতটা প্রপার্টি ওয়েট আছে সেটা জানতে চাইবে। যত ওয়েট তত ভালোবাসা বাড়বে। আর আমি সেটাই করলাম। উনি ম্যাডাম কনির কাছে নিয়ে গেলেন। ইনি একজন কৃষ্ণাঙ্গ মহিলা, ভিক্টোরিয়ান পোশাকে সুসজ্জিত, গলায় একটা ডায়মন্ড নেকলেস দেখলাম। ইনি ও তার অন্যান্য সঙ্গীরা একটি সানসেট আমব্রেলার নিচে বসে মনে হয় মজিতো পান করছিলেন। আমি মাথা ঝুঁকিয়ে ওনাকে সেলামের ভঙ্গিতে গ্রিট করতে উনি খুশি হলেন এবং হাত দুটিকে পিছনে রাখলাম, একজন অপটু ফার্স্ট ক্লাস লোকের মতো যে সবাইকে সমীহ করে চলে। উনি আমাকে বি কমফোর্টেবল হতে বললেন।
এবং সামনে চেয়ারে বসতে বললেন। আমি জানালাম আমি ইন্ডিয়া থেকে এসেছি, স্বর্ণলতার কোম্পানির পার্টনার ও ইস্ট ইন্ডো এশিয়ার রিজিয়নের হাইকমান্ড। উনি শুনে বাহবা দিলেন। পাশ থেকে পিটারসন জানালেন, এখানে সমস্ত কমার্শিয়াল প্রপার্টি ওনার মালিকানাধীন। উনি একজন রিয়েল এস্টেট ওনার এবং ব্রিলিয়ান আর্কিটেক্ট। ম্যাডাম কনি ওকে থামিয়ে দিয়ে বললেন, ব্রিলিয়ান আর্কিটেক্ট কিছু নয়, আমি আমার স্বপ্নকে মেলে ধরার চেষ্টা করি। উনি একটা সিগার ধরালেন, আমাকে ও পিটারসনকে অফার করলেন। আমি ও পিটারসন দুজনেই নিলাম ও সিগার ধরালাম। তারপর আরও কথাবার্তা হলো। এর মধ্যে স্বর্ণলতা আমাকে ডাকতে পাঠালেন একজন ওয়েটারকে দিয়ে। আমি পিছন ঘুরে তাকালাম। উনি আসার জন্য ডাকছিলেন হাত নেড়ে, কিন্তু নিজে কনির কাছে এলেন না। আমি কনির কাছে মার্জনা চেয়ে বিদায় চাইলাম। উনি কি ভেবে আমাকে ওনার ভিজিটিং কার্ড দিলেন। আমি কার্ডটি পরম যত্নে পকেটে রাখলাম। তারপর আবার সেই মাথা ঝুঁকিয়ে সেলামের ভঙ্গিতে বিদায় জানালাম। স্বর্ণলতা বললেন, চলো ফেরা যাক গেস্ট হাউসে। উনি জিজ্ঞেস করলেন, কনির সাথে পরিচয় হয়েছে তো? আমি বললাম ওনার কাছে অনেক গল্প শুনছিলাম ওনার রিয়েল এস্টেট প্রজেক্টের ব্যাপারে। ঠিক আছে, সংক্ষিপ্ত সাক্ষাৎই ভালো, বেশিক্ষণ থাকলে দর কমে যাবে। ভাববে তোমার কাছে সময় দেওয়ার মতন অনেক সময় আছে, তাই এই সাক্ষাৎ আবার হবে যদি তুমি তাকে ইমপ্রেস করে থাকো। এরপর ঘোড়া ছুটিয়ে চললাম গেস্ট হাউসের দিকে। গেস্ট হাউসে যখন ফিরলাম তখন সকাল 9টা বাজে। গুঞ্জন ও মৃণালিনী বোধহয় অপেক্ষা করছিল আমাদের জন্য, যদিও ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ওরা অপেক্ষা করছিল বাইরে বেরোবার আগে অনুমতি নেওয়ার জন্য। আমি ও স্বর্ণলতা সম্পূর্ণ অনুমতি দিলাম। ওরা মার্সিডিজটা নিয়ে প্রস্থান করলো। ব্রেকফাস্টের টেবিলে আমি স্বর্ণলতা যখন কফি পান করছিলাম তখন একটি গাড়ি এসে উপস্থিত হলো। এটা মার্সিডিজ কোম্পানির গাড়ি। গাড়ি থেকে যিনি নামলেন চিনতে পারলাম ইনি ব্যাংকের ম্যানেজার, স্বয়ং নিজেই এসেছেন, হাতে একটা ফাইল। স্বর্ণলতা বসতে বললেন। উনি আমাদের দুজনকেই গুড মর্নিং জানালেন, তারপর ফাইলটা খুললেন। স্বর্ণলতা ওনাকে দার্জিলিং টি অফার করলেন। উনি রাজি হলেন। উনি তারপর দস্তখতের জন্য একটি উইল টাইপ পেপার দিলেন। দস্তখত হলে উনি গাড়ির দিকে চেয়ে ইশারা করলেন। গাড়ি থেকে একজন ব্যাংক এমপ্লয়ি একটা সুন্দর গোল্ডেন ফ্রেম বর্ডার দেওয়া ব্রিফকেস নিয়ে এলেন। তারপর ম্যানেজারের হাতে দিলেন। ম্যানেজার স্বর্ণলতার দিকে অফিসিয়াল ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে হ্যান্ডওভার করলেন। বললেন, এই হলো আপনার অ্যাসেট, সার্টিফিকেট অফ 1 মিলিয়ন ইউরো বন্ড। স্বর্ণলতা একটু ব্রিফকেসটা খুলে দেখলেন, তারপর আমার দিকে এগিয়ে দিলেন। তারপর ম্যানেজার বললেন, আপনার ডিপার্চারের দিন বন্ড পেপার ট্রাঙ্কগুলি ব্যাংক এসকর্ট করে আপনার শিপে লোডিং করা পর্যন্ত গার্ড দেবে। স্বর্ণলতা বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস অ্যারেঞ্জমেন্ট। এরপর দার্জিলিং টি পান করে ম্যানেজার চলে গেলেন। আমি এবার একটা প্রশ্ন না করে পারলাম না। জিজ্ঞেস করলাম, এই এমপ্রেস সিক্রেট সার্ভিসটা কি? উনি ডায়েরিতে কিছু নোট করতে করতে উত্তর দিলেন, এটা আমেরিকান সিক্রেট সার্ভিস, এখানে অফিসিয়ালি ডিউটিতে আছে। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, উনি তো ডাচ, আর সিক্রেট সার্ভিস ব্যাপারটা এভাবে জানিয়ে করলে তো সবাই সতর্ক হয়ে যাবে। স্বর্ণলতা একটু মৃদু হেসে বললেন, যাদের কাছে বলছেন তারা সবাই এই গোপনীয়তাটা বজায় রাখবে নিজেদের স্বার্থেই। আর উনি শুধু বংশ পরম্পরায় ডাচ। ইন্টেলিজেন্স সার্ভিস যে কোনো দেশের লোক হতে পারে, সবসময় নিজের দেশের লোক পাঠিয়ে খবর আনা সম্ভব নয়। তাই যেই দেশে গোয়েন্দাগিরি করতে চায় সেখানের স্থানীয় এজেন্ট দিয়েও করতে পারে। তবে ড্যান ইউরোপেও নজরদারি করে। তবে একে তোমার লাগবে না, তুমি জানো তুমি কি করতে চাও। আমি বাইরের জগৎটা সামলাচ্ছি। আমি মাথা নেড়ে বললাম, রাইট, আমি দেশের সীমানাতেই থাকব আর পরিবর্তন করব। স্বর্ণলতা বললেন, মাফ করো, কথাটা একটু কঠিন হয়ে গেল। আমি চাই তুমি দেশেই নাম যশ খ্যাতি অর্জন করো।
তোমার একটা ভাবার জন্য মানুষ আছে, আমার নেই। তাই বাইরের ভয়ঙ্কর খেলায় তোমায় জড়াতে চাই না। তাই আমি বলছি, এসব যত না জানা যায় ততই নিরাপদ থাকবে। যতটুকু দেখাই শুধু উপলব্ধি করো। আমি তখন বললাম, আমি আপনার জন্য ভাবি। আপনার পারিবারিক পিছুটান হয়তো নেই, তবে একজন বন্ধু তো গড়ে তুলেছেন। স্বর্ণলতা লেখা থামিয়ে দিয়ে বললেন, তুমি যে ভাবো আমার কথা, এই অনেক পাওয়া। তার বেশি জড়িও না। আমার সময় আমি কাটিয়েছি। হ্যাঁ, তার মধ্যে কোনো পরিবার ছিল না, কিন্তু ঐশ্বর্য, নাম সবই পেয়েছি। এবার প্রধান লক্ষ্য পূরণ করতে হবে। আমি জানতে চাইলাম সেই লক্ষ্যের কথা। স্বর্ণলতা একটু বিব্রত বোধ করলেন। বললেন, নীলকমল, এটা ঠিক এক্সপেক্ট করছি না তোমার থেকে। আমি অপ্রস্তুত হয়ে পড়ে বললাম, মাফ করবেন, একটু বেশি গভীরে চলে গেছি, আমি উঠছি। স্বর্ণলতা মাথা নেড়ে অনুমতি দিলেন। এরপর দুপুরের লাঞ্চের পর স্বর্ণলতা আমার ঘরে এলেন। হাতে সেই ব্রিফকেসটা ছিল। আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ওনাকে সম্মান দেখালাম। উনি হাতে ব্রিফকেসটা দিয়ে বললেন, এটা তোমার কাছে রাখো, কারণ এটা তোমার প্রপার্টি। আমি বললাম, আমার? উনি বললেন, হ্যাঁ, তুমি মনে হয় লক্ষ্য করনি, এতে 50,000 ইউরোর বন্ড তোমার নামে আছে, আর 950,000 ইউরোর বন্ড কোম্পানির নামে। আমি একটু আশ্চর্য হলাম। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কিভাবে হলো? আমার চোখের সামনেই আপনি কোম্পানির নামে বন্ড কিনলেন। স্বর্ণলতা আবার মৃদু হেসে বললেন, এখানে কোনো কিছুই সহজ নয়। সকালের কথা রাতের অন্ধকারে বদলে যেতে সময় লাগে না। তাই তো তোমায় ইচ্ছে দূরে রাখতে চাই। তুমি খুশি হওনি এতে? আমি বললাম, অফকোর্স খুশি। কিন্তু স্বর্ণলতা বললেন, কোনো কিন্তু না। এটা তোমার নামে না থাকলে ইউরোপে যাওয়া পর্যন্ত নিজেকে আলাদা করে এই হাই সোসাইটির কাছে তুলে ধরতে পারবে না। এই অ্যাসেট অন্তত তোমাকে স্বতন্ত্রভাবে ফার্স্ট ক্লাস ফ্রেন্স মেম্বার হিসেবে গণ্য করবে। আমার পরিচয় তোমার পরিচিত হতে হবে না। তুমি নিজেকে সেভাবে তুলে ধরো যেটা দেশে ফিরে তুমি হয়ে উঠবে। সেই পদমর্যাদায় তুমি এখন থেকেই আসেন। আর তোমার অ্যাকাউন্টে আরও 20,000 ইউরো দিয়ে দেওয়া হয়েছে। এই ব্রিফকেসে একটা উইথড্রল কার্ড আছে, যেটা তোমার অ্যাকাউন্টকে লিংক করে। বিশ্বের যে কোনো জায়গায় এই কার্ডটি দিয়ে ইউরো কনভার্ট ও উইথড্র করতে পারবে। আর বাকি আমার কোম্পানির এশিয়ান রিজিয়নের দায়িত্ব তোমার হাতে তো রইলই, পরে সম্পূর্ণটাই হয়ে যাবে। আমি স্বর্ণলতাকে প্রণাম করতে গেলাম। স্বর্ণলতা বললেন, করো কি, করো কি? আমাকে ধরে তুলে দু কাঁধ চেপে বললেন, না, তুমি আর বদলালে না নীলকমল। এসব কাউকে করো না, কিন্তু আমার পরে যদি কেউ তোমার সহযোগী হয় তাহলে সে কিন্তু তোমার উপরে চেপে বসবে। আমি বললাম, আপনি আমার মাথার উপরেই থাকুন। আপনাকে সরিয়ে কাকে সহযোগী বানাবো? এ তো বেইমানি হবে। আপনি আমার মেন্টর ও গুরু দুটোই। স্বর্ণলতা হেসে বললেন, ওসব কিছু নয়। আমি তোমার গভীর বন্ধু বটে, তবে বিজনেস পার্টনারও বটে। এছাড়া কোনো মায়ার বন্ধনে জড়িও না। আর বিজনেসে স্বার্থ ছাড়া কিছু হয় না। যদি গুরু মানো, এটাই উপদেশ দেব। এরপর আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম। স্বর্ণলতা বললেন, থাক, এখন আর নয়। জাহাজে অনেক সময় পাবো আমরা। তবে আমার একটু খারাপ লাগছে যে ইউরোপে তোমাদের বেশি দিন সঙ্গ দিতে পারবো না। এদিকে আমি সাথে থাকলে তোমাদের অনেক জায়গা মিস হয়ে যাবে দেখা। আমায় চেয়ে ব্রিটেনে পৌঁছতে হবে তাড়াতাড়ি। আমি বললাম, তা নাই হোক, সব দেখা। আপনার সঙ্গে শেষ পর্যন্ত থাকব। স্বর্ণলতা একটু জিভ কেটে বললেন, যদিও ব্রিটেনে অনেক দিন থাকতে পারো, কিন্তু তারপর তো আমি বিচ্ছিন্ন হয়ে যাবই। আমি বললাম, আপনি দেশে ফিরবেন না আর? স্বর্ণলতা বললেন, দেশ?
আর আমার থাকলো কোথায়? না, আমি আর ফিরবো না। আমি একটু আঘাত পেলাম দেখে উনি বললেন, যখন এটা যাওয়ার মতন করে গড়ে তুলবে তখন একবারে ফিরে যাব। আমি কথাটার সম্পূর্ণ অর্থ না বুঝলেও স্বর্ণলতা হয়তো আমার ড্রিম প্রজেক্ট মনের ভেতরে পড়ে ফেলেছেন। আজ রাতে আর কোনো ক্লাবে গেলাম না, তবে মৃণালিনী গুঞ্জন ফিরে এলে ওদের সাথে সলিটেয়ার গেম খেলছিলাম। পরে স্বর্ণলতা ওই খেলায় যোগ দিলেন এবং খেলাটায় কোনো মুদ্রা ব্যবহার না হলেও তার পরিবর্তে যে হারবে তাকে একটা শর্ত মানতে হবে, যে জিতবে তার। খেলা চলল অনেকক্ষণ। আমি হারলাম, গুঞ্জনও হারল, স্বর্ণলতাও শেষ পর্যন্ত হারলেন। মৃণালিনী জিতলেন। উনি তিনজনকে আলাদা আলাদা শর্ত দিলেন। আমাকে বললেন, আপনাকে দেশে ফিরে যোগ্য কন্যা দেখে বিয়ে করতে হবে। আমি শুনে চমকে গেলাম। তারপর গুঞ্জনকে বললেন, তোমাকে দেশে ফিরে কিন্তু ডাক্তারি পড়তে হবে। আর স্বর্ণলতাকে বললেন, আপনাকে বিদেশের কাজ সেরে দেশে ফিরতে হবে। আমি স্বর্ণলতা প্রশ্নাতীতভাবে ঘাড় নাড়লাম। গুঞ্জন হাতে হাত মিলিয়ে শর্ত মানবে বলল। পরদিন ছিল কেপটাউনের শেষ দিন, তাই মৃণালিনীর আরেকটি শর্তও ছিল। সেটার সবার জন্য একই ছিল। সেটা হলো মৃণালিনী সবাইকে ওই ম্যাকবেথ প্লে আর একবার নিজ ব্যয়ে দেখাবে এবং রয়্যাল ক্লাসে টিকিট না হলেও ফার্স্ট ক্লাস রোতে তো বটেই। আমরা সকলেই খুশি খুশি রাজি হলাম। শনিবার সকালের দিকে আমরা আবার গল্ফ খেলতে গিয়েছিলাম। আজ মিস কনির গল্ফ খেলা দেখলাম এবং ওনার সঙ্গে সঙ্গ দিলাম। উনি আগের দিনের বাকি রাখা গল্পটি আবার বলতে শুরু করলেন। আজ পিটারসন সাথে ছিল না। আমি আগ্রহ নিয়ে ওনার শহরের ওপর নির্মাণের কথা শুনছিলাম। এটাও জানলাম এই অপেরা হলটির আর্কিটেকচারাল প্ল্যানও উনিই করেছেন, যদিও একটি ব্রিটিশ আর্কিটেক্টের টিমও ছিল। আমি ওনাকে জানালাম এই শহরে হয়তো আজই ওনার সাথে শেষ দেখা, কাল চলে যাচ্ছি। উনি শুনে একটু মন খারাপ করলেন। সম্ভবত ওনার মুখের অবয়ব দেখে তাই মনে হলো। উনি বললেন, আমার ইচ্ছে আছে ইন্ডিয়াতে যাওয়ার। তুমি ইউরোপে ঘুরে আসো, 2 মাস পর ইন্ডিয়া সফরে যাব। আমি ওনাকে আগাম স্বাগত জানালাম দেশে আসার জন্য। এরপর আমরা যখন গেস্ট হাউসে ফিরলাম, দেখলাম অফিসার এসেছেন। স্বর্ণলতা জানতে চাইলেন, কোনো খবর আছে কি? ওরা এবার ব্রিফকেসটা দেখালো এবং মৃণালিনীকে দেখিয়ে বললেন, ম্যাডাম এটা কনফার্ম করেছেন, এটাই ওর ব্রিফকেস যেটা চুরি হয়েছিল। স্বর্ণলতা বললেন, তাহলে তো চোর নিশ্চয়ই ধরা পড়েছে। অফিসার বললেন, দুঃখিত ম্যাডাম, সাউথ ইস্টের দিকে জঙ্গলে একটা কটেজের মধ্যে একটা গ্যাং লুকিয়ে আছে বলে জানতে পারি, কিন্তু ওরা আমাদের আসার খবর আগেই পেয়েছে বোধ হয়, তাই বেরোতে না পারলেও প্রস্তুত হয়েই বসেছিল। আমরা জঙ্গলে একটি ইউনিট নিয়ে ওই কটেজের কাছে যেতেই আমাদের দিকে গুলি ছুটতে থাকে। ওদের গুলিতে আমাদের এক অফিসার জখম হয়। ওদের কাছে মোলোটভ ককটেলও ছিল, ওরা ওগুলো ছুঁড়ে পালিয়ে যায়। কিন্তু এই ব্রিফকেস ও সাথে আরো নানান চুরি যাওয়া জিনিস ওখানে ছেড়ে পালিয়ে যায়। হ্যাঁ, তবে এই ব্রিফকেসে ওই নকল হার্ট অফ এটার্নিটিটা মিসিং বলছেন ওই ম্যাডাম। এই সমস্ত কিছু শুনে স্বর্ণলতার মুখ একটু থমথমে হয়ে গিয়েছিল। তখন আমি বললাম, হয়তো ওই ডায়মন্ডকে আসল ভাবছে, তাই এই জেমসগুলো ফেলে ওই নকল ডায়মন্ডটা নিয়ে পালিয়েছে। তবে অফিসার বললেন, ওদের চুরি যাওয়া জিনিসগুলির মধ্যে সবই জুয়েলারি ও জেমসই ছিল। ওরা কি নকল হিরে চিনতে এত ভুল করবে? মৃণালিনী বললেন, এই ডায়মন্ডকে চিনতে গেলে সঠিক জহুরির দরকার। এটা আমি জানি নকল, বিক্রেতা জানবে নকল, কিন্তু ক্রেতা এত সহজে বুঝতে পারবে না। ব্লু ডায়মন্ডকে চেনার
সঠিক জুহুরির দরকার, বা ওরা নকলকেই আসল সাজিয়ে বিক্রি করবে। এটা শুনে অফিসার কিছুটা সন্তুষ্ট হলেন, তবুও একটা ডাউট রাখলেন। স্বর্ণলতা এবারে বললেন, ব্রিফকেস যখন পাওয়া গেছে তখন আমরা কেস উইথড্র করে নিচ্ছি, বাকি আপনারা চাইলে তদন্ত চালাতে পারেন। তবে গাড়ি কি পাওয়া গেছে? ওনারা বললেন। গাড়ির সন্ধান পাওয়া যায়নি। স্বর্ণলতা বললেন, এ তো স্পষ্টই বোঝা যাচ্ছে গাড়ি চুরি লক্ষ্য ছিল। এই জেমসগুলো চুরি হয়তো ম্যানিপুলেট করার জন্য ছিল। তবুও আমরা কেস উইথড্র করে নিয়েছি, আর গাড়ির ভ্যালু মিস্টার মার্টিনকে দিয়ে দেওয়া হবে আজকেই। তখন অফিসাররা বললেন, ওয়েল, আপনারা যখন কেস তুলে নিতে চান তুলে নিন, তাহলে মিস্টার মার্টিনের সঙ্গে ব্যাপারটা আপনারাই মিটিয়ে নিন। তবে ওই আততায়ীদের বিরুদ্ধে তদন্ত চালাবো। তবে আমরা শুনলাম আপনারা কাল বিদায় নিচ্ছেন। স্বর্ণলতা দৃঢ়ভাবে বললেন, হ্যাঁ, আমরা ইউরোপের দিকে যাব, তাই এই সমস্ত কিছু আজই মিটিয়ে নিতে চাই। ওনারা বললেন, ঠিক আছে। আপনারা কেসের থেকে মুক্ত, আপনাদের যাওয়ার কোনো বাধা নেই। অফিসাররা তারপর বিদায় নিলেন। অফিসাররা চলে যাওয়ার পর ব্রিফকেসটা স্বর্ণলতা নিজের কাছে রাখলেন। এরপর সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে একত্রে কেপটাউন অপেরা হাউসে আবার গেলাম। আজ আর ব্যালকনির প্রাইভেট বক্সে নয়, বরং স্ট্রেট ভিউ ব্যালকনির ফার্স্ট রোতে বসলাম। সারিবদ্ধভাবে 20টি চেয়ার পাশাপাশি রয়েছে। এই চেয়ারও লাল ভেলভেটের কভারের নিচে গদি দেওয়া এবং যথেষ্ট কমফোর্টেবল ও স্পষ্ট অবলোকন সোজাসুজিভাবে। এটাই ফার্স্ট ক্লাস টিকিট ক্রেতাদের বসার জায়গা। স্বর্ণলতার পক্ষে এই এক্সপিরিয়েন্স মনে হয় প্রথমবার, কারণ উনি সমস্ত জায়গায় প্রাইভেটলি বুকিং করেন, সে হোটেল হোক, রেস্তোরাঁ বা থিয়েটার হল। পাশাপাশি এতগুলো লোক অন্য রোতে, যদিও তারাও ফার্স্ট ক্লাস শ্রেণীরই লোক সম্ভবত, তা না হলেও অবস্থা সম্পন্ন লোক তো বটেই। বসে থাকা সব দর্শকই সাহেব মেম সাহেব আর কিছু নেটিভ। স্বর্ণলতা মিডিলে বসেছিলেন। এই শ্রেণীতেও ওয়েটার ড্রিঙ্ক সার্ভ করার জন্য ঘোরাফেরা করছিল। মৃণালিনী আমাকে ইশারায় বললেন ড্রিঙ্কসের জন্য। আমি ওয়েটারকে হাতের ইশারায় ডাকলাম, কিন্তু এখানে যে ড্রিঙ্কস কিনতে হবে। আমি ওয়েটারকে জিজ্ঞেস করলাম ড্রিঙ্কসে কী আছে আর সঙ্গে স্ন্যাক্স। ওয়েটার ওয়াইনের লিস্ট দেখালেন। আমি স্বর্ণলতার চয়েসটা জানি, তাই ওয়েটারের হাতে 100 ইউরো গুঁজে দিয়ে বললাম, 3 glass French wine, 1 peg each, and 1 Rosso Martini, 1 peg, with cashew nuts. Bring them quickly. ওয়েটার দামের তুলনায় বেশি টিপস পেয়ে একটা মাথা ঝুঁকিয়ে সেলাম দিয়ে জানালো 5 মিনিটের মধ্যেই সার্ভ করবে। ওরা যখন সার্ভ করলো, ওয়েটারের সাথে আরেকজন এসছে একটা ছোট টেবিল নিয়ে। রোয়ের সামনে অনেকটা গ্যাপ আছে, স্বচ্ছন্দে এই টেবিল ফিট হবে। তবে এই ব্যবস্থা অন্য 2-1জনকে নিতে দেখলাম, অবশ্যই যারা ফার্স্ট রোতে বসে আছে। টেবিলের ওপর ড্রিঙ্কস সার্ভ করা হলো। এরপর প্লে শুরু হলো। প্লেয়ের মাঝে মাঝে আরও 2-3 পেগ হলো। রাতে গেস্ট হাউসে ফিরলাম তখন 11:30 বাজে, কারণ আমরা ফেরার পথে রেস্তোরাঁয় ডিনার করেছিলাম। আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। উঠে বসে স্মরণে এলেও আজ বিদায়ের দিন। এও মনে পড়ল এখানে এই গেস্ট হাউসে ও শহরটিতে অনেক স্মৃতি থেকে গেল এই 1 সপ্তাহে। আবার সুযোগ পেলে আসব। এখন তো আবার এক সমুদ্র যাত্রায় বেরোতে হবে। তৈরি হয়ে নিয়ে যখন ব্রেকফাস্ট টেবিলে এসে বসলাম, তখন দেখলাম স্বর্ণলতা নিউজ পেপার পড়ছেন চা পান করতে করতে। উনি বললেন, ড্রিঙ্কসের প্রভাব। আমি মাথা নাড়লাম। ততক্ষণে গুঞ্জন এলো, তারপর মৃণালিনীও এলেন। আমি জিজ্ঞেস করলাম, কটায় বেরুচ্ছি? স্বর্ণলতা বললেন, দুপুর 2টো, যেরকমটা হয়। ওই জাহাজ ছাড়তে ছাড়তে 3টে হয়ে যাবে বা তার বেশি। আমি জিজ্ঞেস করলাম, এই সময়টাই আপনি বেছে নেন কেন? কোনো বিশেষ কারণ? উনি এবার পেপারটা রেখে বললেন,
এই সময়টা ডাউনস্ট্রিম থাকে, তাই ফার্স্ট কয়েক মাইলের পর গতি তুলতে সুবিধে হয়। এর মধ্যে একজন ক্যামেরাম্যান এলেন। স্বর্ণলতা বললেন, আমি ভাবলাম এই স্মৃতিটাকে ছবিতে আবদ্ধ করে রাখা যাক। মৃণালিনী ও গুঞ্জন অতি আগ্রহে ছবি তুলতে চাইল। ঘর থেকে তারা হ্যাট পরে এলো। ব্রেকফাস্ট টেবিলে ছবি তোলা হলো, তারপর গার্ডেনে ছবি তোলা হলো, কিন্তু সব ছবিতে আমরা তিনজনই ছিলাম। স্বর্ণলতা ছবি তুললেন না। অনেক জোড়াজুড়ি করতে স্বর্ণলতা সবাইয়ের সাথে একটা ছবি তুললেন। আমি বুঝতে পারলাম না এই কারণটা। ওনার মুখে এক অদ্ভুত করুণতা ও দুঃখের ভাব লক্ষ্য করছিলাম যখন আমরা ছবি তুলছিলাম। যাক, ছবি তোলা পর্ব শেষ হলে এরপর দুপুরে লাঞ্চের পর ঘরে তৈরি হচ্ছিলাম। মিস্ট্রেসরা সমস্ত জামাকাপড় লাগেজে গুছিয়ে ফেলেছিল। আমি দেখলাম গুঞ্জনের তৈরি হতে একটু সময় লাগলো। এই সময় বাইরে থেকে কথা বলার আওয়াজ পেলাম। দেখলাম এক শ্বেতাঙ্গ সাহেব এসেছেন। উনি খুবই আনন্দিত দেখলাম। কেয়ারটেকারকে কিছু বলছিলেন মনে হয়। কেয়ারটেকার আমাকে দেখে বললেন, স্যার, ইনি রন মার্টিন, যার থেকে আমরা গাড়ি ভাড়া নিতাম। উনি গতকাল আপনাদের থেকে কম্পেনসেশন পেয়ে একটি নতুন গাড়ি কিনেছেন, আর ওই গাড়িতে আপনাদের লিফট দিতে চান। এটা ওনার অনুরোধ। আমি বললাম, বেশ তো, আমরা নয় ওনার নতুন গাড়িতে করেই যাব। আমাদের গাড়িগুলোতে মালপত্র আর মিস্ট্রেসরা যাবে। একথা শুনে উনি খুব খুশি হলেন। স্বর্ণলতা পরে যখন জানলো এই ব্যাপারটা, তখন সহমত পোষণ করলেন। আমি শেষবারের মতো গার্ডেনে একটু ঘুরলাম। এখানে এই কয়েকদিনে যা স্মৃতি তৈরি হয়েছে তাই যেন ছেড়ে যেতে একটু দুঃখ হচ্ছিল। এখানেই আমার নতুন অ্যাকাউন্ট হলো। তারপর ঘোড়ায় চড়ে সেই ব্যাব আর রিয়েল ইয়েলোউডের জঙ্গল, বিস্তর সবুজ মাঠ, আরও কত কিছু অভিজ্ঞতা হলো। তারপর সবাই একত্রে অপেরা হাউসে যাওয়া, মৃণালিনীর সুন্দর হাতের রান্না, আরও কত কিছু এখানে পেলাম। কনির সেই মিষ্টি হাসি, সুন্দর গল্ফ খেলার মাঠ, এই সব কিছুই পিছনে ফেলে বেশ কয়েকদিনের জন্য বৃহৎ সমুদ্রে চলে যাব। স্বর্ণলতার স্পর্শে আমার ঘোর কাটল। বললেন, চলো, সবাই রেডি হয়ে গেছে, গাড়িতেও মালপত্র তোলা হয়ে গেছে। এরপর মার্টিনের গাড়িতে সবাই চাপলাম। গাড়িটি মার্সিডিজ 40 HP, যেটি আমরাও কিনেছি। যাই হোক, আর একবার নতুন করে চাপা হলো। স্বর্ণলতার হাতে ব্রিফকেসটা দেখা গেল। স্বর্ণলতা মার্টিনকে বললেন, গাড়িটা প্রথমে ব্যাংকের দিকে যাবে, তারপর ওখান থেকে আরো দুটি গাড়ি এসকর্ট করে বন্দরে যাব। গাড়ি ছাড়ল। শেষবারের মতো গেস্ট হাউসটিকে চোখ বুলিয়ে নিলাম গাড়ি থেকে। আমাদের গাড়িটা সামনে ছিল। তারপর আমাদের তিনটি গাড়ি, একটিতে গার্ডসরা ছিল, অন্যটিতে মিস্ট্রেসরা ছিল ও আরেকটিতে মালপত্র ছিল। আমাদের গাড়িটা স্টার্ট নিয়ে বাংলা থেকে বেরুচ্ছে, এই সময় একটি রোলস রয়েস সামনে এসে দাঁড়ালো। আমি খেয়াল করলাম রোলস রয়েসে কনি বসে আছেন। উনি সাথে সাথেই গাড়ি থেকে নেমে এলেন। আমি আনন্দিত চোখে ওনার দিকে তাকালাম। উনি ওনার বুকের খাঁজ থেকে একটা ছোট্ট উডেন কেস বের করে আমার দিকে ধরলেন। তারপর মিষ্টিভাবে বললেন, এটা রাখো, এটা তোমার সৌভাগ্যের জন্য। দিস ইজ কল লিভ গ্লোবাল। আমি ওনার হাত থেকে নিয়ে উডেন কেসটি খুলে দেখলাম একসাথে 4টে সবুজ পত্র, একই বৃন্তে কিছুটা ফুলের আকৃতি। স্বর্ণলতা পাশ থেকে অতি মৃদু স্বরে বললেন, রেখে দাও, খুবই দামি জিনিস পেয়েছো। আমি কোটের বুক পকেটে রেখে দিলাম। কনি আমার গালে একটি চুম্বন দিলেন। তারপর নিজের গাড়িতে একবার শেষবারের মতো পিছনে তাকালেন। আমিও তাকালাম এবং হতভম্ব হয়ে রইলাম। কনির গাড়ি বিপরীত দিকে টার্ন নিল। আমাদের গাড়িও চলতে শুরু করলো। ব্যাংকের কাছে আসতে ওদের গাড়ি রেডিই ছিল। স্বর্ণলতা হাত দেখিয়ে ইশারা করলেন একই অ্যালাইনমেন্টে আসতে। ওদের গাড়িতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে দেখলাম, সাথে আরও দুজন এমপ্লয়ি। অন্য গাড়িটি মালবহনের গাড়ি, একে সম্ভবত বাস বলে। ওই গাড়িতেই ট্রাঙ্কগুলো আছে ও ব্যাংকের তরফ থেকে পাঠানো গার্ডস। বন্দরে যখন পৌঁছালাম তখন বেলা 2:45 বাজে। সূর্য মধ্য গগন থেকে পশ্চিম দিকে হেলেছে।
বাতাসে একটু গরম অনুভব করলাম। যদিও বন্দরে সমুদ্রের হাওয়া চলছে। আমরা বন্দর অফিসে প্রবেশ করলাম। এবার সাথে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, একজন অ্যাকাউন্টেন্ট আর একজন পুলিশের সার্জেন্ট ছিল আমাদের সাথে। স্বর্ণলতা কাস্টমের থেকে ক্লিন চিট নিতে অফিসে প্রবেশ করলেন। এবারে আর বাইরে অপেক্ষা করতে হলো না। সাথে এতজন গভর্নমেন্ট অফিসিয়াল রয়েছেন, তাই সেই কাস্টম অফিসার নিজ কক্ষে ডেকে নিলেন। স্বর্ণলতার সঙ্গে সেই কাস্টম অফিসারের আবার মুখোমুখি হতে এবার স্বর্ণলতা উনি কিছু বলার আগেই বলে উঠলেন, দুঃখিত অফিসার, আপনার 40% ট্যারিফ আর ধার্য করা হলো না। উনি একটু হকচকিয়ে উঠে জিজ্ঞেস করলেন, আপনার তো মনে হয় গোল্ড নিয়ে যাওয়ার অভিপ্রায় ছিল, তো সেটা নেননি? স্বর্ণলতা বললেন, গোল্ড তো নিয়ে নিই, তবে একটা হার্ট অফ ইটার্নিটি নিয়েছিলাম। এ কথা শুনে অফিসারের চোখ বড় হলো, আবার মুহূর্তেই মিলিয়ে গেল। তখন স্বর্ণলতা বললেন, হার্ট অফ ইটার্নিটি চুরি হয়ে গেল, তাই ওটা আর নেওয়া হলো না। তবে আমার মতন গরিব ব্যবসায়ী এই কাউন্টারফিট জেমস নিয়েই ফিরতে হচ্ছে। উনি বললেন, চুরি হয়ে গেল আর আপনি ছেড়ে দিলেন? স্বর্ণলতা বললেন, সময় কোথায় চোরকে ধরার? আমাকে যে আবার ইউরোপে যেতে হবে, তাই ব্যাংকিং বন্ড পেপার কিনে নিলাম। উনি অবাক হয়ে বললেন, বন্ড পেপার? স্বর্ণলতা বললেন, সার্টিফিকেট পেপার, এর উপর কি ট্যাক্স ধার্য হয়? পাশে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললেন, একেবারেই নয়, ট্যাক্স অলরেডি ব্যাংকে পে করে দিয়েছেন, তাই কাস্টমের রাইটস নেই এই পেপার চেক করা বা এর ওপর কোনো ট্যাক্স ইম্পোজ করার। কি অফিসার, ঠিক বললাম? উনি বাধ্য ছেলের মতো ঘাড় নেড়ে সহমত পোষণ করলেন। তারপর অ্যাপ্রুভাল ইনভয়েস লেটারে কিছু লিখে সাইন করে দিলেন, তার উপর সরকারি সিলমোহর লাগিয়ে দিলেন। তারপর স্বর্ণলতার হাতে এগিয়ে দিলেন। স্বর্ণলতা আবার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে দেখতে দিলেন। ম্যানেজার সব দেখে স্বর্ণলতার হাতে ফিরিয়ে দিলেন, বললেন, সব ঠিক আছে। স্বর্ণলতা ওনার দিকে তাকিয়ে বললেন, তাহলে উঠি, আবার কখনো দেখা হবে, যদি তখনও থাকেন। আমাকে বললেন, চলো এবারে ইউরোপে যাওয়া যাক। জাহাজে সমস্ত মালপত্র ও ট্রাঙ্কগুলি লোডিং হলো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও তার সঙ্গে আসা এমপ্লয়ি ও গার্ডসরা এবারে বিদায় নিল। আমরাও জাহাজে সিঁড়ি দিয়ে উঠলাম। এক সপ্তাহ পরে জাহাজটাকে দেখে মনে হচ্ছে 1 মাস পরে দেখছি। আবার সেই জাহাজের হর্নের আওয়াজ। ক্যাপ্টেন হাত নাড়লেন, আমিও হাত দেখালাম, ও স্বর্ণলতাও। মৃণালিনী ও গুঞ্জন কেবিনের দিকে এগিয়ে গেল। স্বর্ণলতাও কেবিনের দিকেই গেলেন। আমি ডেকে উঠে দাঁড়ালাম, শেষবারের মতন কেপটাউনকে বিদায় জানাতে। মনে মনে বললাম, আবার আসবো। এই সময় হর্ন বেজে উঠল। ঘড়িতে তখন 3:30 সময় হয়েছে। সূর্যের আলো বেশ প্রখর। এই ডিসেম্বর মাসেও ইউরোপ আমাদেরকে ডাকছে।